দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আরশ খান এবং তার মা অভিনেত্রী নীলা ইসলামের কাছে। আবার ফিরলাম আপনাদের কাছে। শুরুতে আন্টির কাছে জানতে চাইবো যে মা দিবস আসলে তো মায়ের কথা মনে পড়ে, তো আপনার মা কি কখনো চেয়েছিলেন যে আপনি একজন অভিনেত্রী হন, বা মায়ের ইচ্ছেটা কি ছিল? আমি যা করতাম তাতে তারা সমর্থন করতো। তা ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি নেশা ছিল। তা আমি যখন অভিনয় করতাম তখন যে অর্নামেন্টসগুলো আমার বাবা বাঁশ দিয়ে বানাই দিত। আচ্ছা, গ্রামে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কৌতুক বা এই জাতীয় কিছু হলে বাবা নিজে এগুলো করে দিত। বরিশালে ছিল না? হ্যাঁ, বরিশালে আমার হ্যাঁ, নানা বাড়ি। আচ্ছা। আর বগুড়াতে হচ্ছে আমাদের বাড়ি। শুরু থেকে এটা ছিল, স্কুল জীবন থেকে শুরু। তারপরে বগুড়াতে আমার শুরু হচ্ছে থিয়েটার দিয়ে, বগুড়া থিয়েটার দিয়ে শুরু। তা আমার ফ্যামিলির সবাই আমাকে সাপোর্ট করছে, আচ্ছা। যার কারণে আজকে আমি এখানে। এবং মায়ের সেই চাওয়াটা পূরণ হয়েছে, এটা বড় কথা। হ্যাঁ, মা করতো কি, হয়তো দেখা যাচ্ছে যে মাকে, আমরা তো 6 ভাই বোন, তো সবাই ঈদ বা যে কোনো অনুষ্ঠানে মাকে শাড়ি কিনে দিত। মা করতে কি, যেটা সবচেয়ে সুন্দরটা রেখে দিত। আচ্ছা। আমাকে বলতো যে এই শোনো, এটা হচ্ছে তোমার নাটকের জন্য। কি সুইট। আচ্ছা, নিজে তো মায়ের সেই ভালোবাসাটা বা সাপোর্টটা পেয়েছেন, তো আজকে যখন ভাইয়া কাজ করেন তখন আসলে মায়ের কাছ থেকে ওই সাপোর্টটা আপনি সেভাবে পান কিনা, বা ওই কেমন আসলে বিষয়টা? আমার পুরোটা জার্নি আসলে পসিবল হয়েছে আমার জন্য। হ্যাঁ, বিকজ আমার ক্যারিয়ারের যে সময়টাতে এসে বা আমার আমার জীবনের যে বয়সটাতে এসে আমি কাজ করা শুরু করি, ওই বয়সটার বেশ কিছুদিন আগেই আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। তো এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ছেলে ঘরে বসে থাকা, ডেইলি অডিশন দেয়া, কিছু মানে ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারা, এটা কিন্তু এক ধরনের প্রেশার, এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে ভিতরে। ওই সময় মা কখনোই আমাকে ওটা ফিল হতে দেয়নি। হ্যাঁ, উনি আরো হচ্ছে গিয়ে আমাকে তখন জিম জিম করতাম তখন আমি, তো তখন মা এটাতে সাপোর্ট দিত, বা নতুন কাপড় নিতে হলে, বা এই যে আমি প্রতিদিন অডিশনে যেতাম, দেখে উনি পকেট মানি দিয়ে দিত। হ্যাঁ, শুটিং এ যাওয়ার আগে আমি ঘুম থেকে উঠে দেখতাম যে বেড টেবিলের উপরে আমার আজকের পকেট মানি রাখা। বাহ। হ্যাঁ, তো এটা এটা হতো। আর একটা মজার বিষয় হচ্ছে যে আম্মা তো অনেক আগে থেকেই থিয়েটার করতেন। আমি যখন ছোট তখন তো জাহিদ হাসান আঙ্কেলকে টেলিভিশনে দেখতাম। হ্যাঁ, তো মনে হতো তখনও আমি জানতাম না যে মা একটা সময় থিয়েটারে ছিলেন বা অ্যাক্টিং করতেন। আমি তখন শুনলাম ফ্যামিলি বিভিন্ন পার্সনদের কাছ থেকে বা গল্পে গল্পে, মা একদিন বললো যে জাহিদ আঙ্কেলদের সাথে আম্মা একসাথেই অ্যাক্টিং করতেন, তারা দেয়ার বাডিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তখন আমার ফিল হলো যে এখন কেন করে না। হ্যাঁ, এটা নিয়ে একদিন কথা বলতে বলতে দেন আবার আমি বোন সবাই মিলে তাকে ফোর্স করেই আবার টেলিভিশনে নাটকে এনেছি। হ্যাঁ, তো যেটা হতো যে একসাথে করে কি আসলে কোনো স্ক্রিন শেয়ার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকবার মানে মা ছেলে হিসেবেই? মা ছেলে হিসেবেই। আচ্ছা, সেটার কেমিস্ট্রি কেমন থাকে? শুরুতে প্রবলেম ছিল, শুরুতে মানে শুরুতে যেটা হতো যে মার সামনে আমি অ্যাক্টিং করতে পারতাম না। আচ্ছা, নার্ভাস লাগতো। খুব স্বাভাবিক। তো এই মার এই ছোটবেলার এই থিয়েটার প্র্যাকটিস এন্ড হচ্ছে উনার প্রফেশন সবকিছু মিলিয়ে আমার একটা সাপোর্ট ছিল, যেটা হয়তো বা তার ছিল না। সেটা হচ্ছে আমি স্কুলে যখন পারফর্ম করতাম অ্যানুয়াল ফাংশনগুলোতে বা থিয়েটারে কোনো কিছু করতাম, আম্মা আবার আমাকে অ্যাক্টিংটা দেখা দিত। হ্যাঁ, বা সে আমাকে অনেক সময়, আমার এখনো মনে হচ্ছে একবার স্ক্রিপ্ট লিখে দিয়েছিল আমাকে, আমি ক্লাস 5 এ ছিলাম, স্কুলের একটা কম্পিটিশন ছিল, আম্মুর স্ক্রিপ্টে তখন কাজ করছিলাম। সো ওই সাপোর্টটা আবার মানে আমি ছোটবেলা থেকেই হ্যাঁ, ইভেন আমাকে থিয়েটারে নিয়ে যাওয়া, ছোটবেলায় তো আমি বুঝতাম না হোয়াট ইজ থিয়েটার বা এখানে কি হয়। সো ক্লাস 5 এ থাকতেই আমাকে নিয়ে গেছিল মা থিয়েটারে নিয়ে গিয়ে ভর্তি করালো শিশু একাডেমিতে। ওখানে পেইন্টিং এর ক্লাস করতাম, গানের ক্লাস করতাম। অভিনয়টা কিন্তু আপনার রক্তেই ছিল বলা যায়, মানে মায়ের কাছ থেকে আর কি উত্তরাধিকার সূত্রে পাওয়া। মা দিবসে যেহেতু কথা বলছি, একটু জানতে চাই যে মা দিবসকে নিয়ে আসলে কোনো রকম আলাদা আয়োজন থাকে কিনা, ঠিক আছে শুনি। আমি তো আসলে সবসময় জানিও না যে মা দিবস, ফেসবুকে অনেক সময় ঢোকা হয় না ব্যস্ততার কারণে। বাসায় যখন রাতের বেলা আসি, এসে খুব মজার মজার সারপ্রাইজ আমার জন্য। মানে মেয়ে ছেলেকে বলে, তারপর 2 ভাই বোনে পরিকল্পনা করে এগুলো করে, একদম চুপচাপ, কোনো কথা নাই। হয়তো কারোর কাছে তুমি শুনছে আজকে মা দিবস, চিন্তা করলাম কি ব্যাপার, আমার ছেলে মেয়ে কেউ তো একটু ফোনও দিল না, কোনো সারা শব্দ না, হয়তো ওদের মনে নেই, আমিও ব্যাপারটা ইগনোর করে যাই। তারপরে দেখা যায় যে
বাসায় আসছি, এসে খাওয়া দাওয়া করলাম, শুতে যাব, তখন বলে কি রুমে ঢুকছে, আম্মু আমার না খুব একটা বক্স দরকার, ছোট একটা বক্স দরকার। আমি বললাম দেখো ডয়ারে, করছে না তুমি একটু খুঁজে দাও, আমার ভালো লাগতেছে না। তারপর ডয়ারটা খুলে দেখা যায় বক্স। একটা বক্স বের হয়েছে, সেখানে হয়তো একটা কানের দুল। হ্যাঁ। এটা মানে ও সেই ছোটবেলা থেকেই, আচ্ছা। তখন যে পকেট মানিটা পেতো সেটা দিয়ে সেভ হয়তো করে করে একটা ছোট একটা কানের দুল বা গলার একটা চেন, সেই মানে একদম ছোটবেলা থেকেই দুই ভাই বোনের করতো এটা। আচ্ছা, মানে কোন একটা ফিক্সড দিন তো আসলে মা দিবস হতে পারে না, মায়েদের জন্য প্রতিটা দিনই আসলে আমাদের জন্য মা দিবস। তো সেই জায়গা থেকে আপনি আসলে বিষয়টাকে কিভাবে ফিল করেন, বা মাকে ভালোবাসার যে বিষয়টা, ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটা আপনার দিক থেকে কিভাবে আসে? মানুষ প্রত্যেকদিন নিঃশ্বাস নিবে, মানে এটা এটা খুবই একটা বেসিক ব্যাপার, স্বাভাবিক। হ্যাঁ, এটার জন্য আয়োজনের কিছু নেই। হ্যাঁ, তেমনি পরিবারকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, এটারও আসলে আয়োজনের কিছু নেই। পুরো জিনিসটাই এক। হ্যাঁ, খুবই সিম্পল, খুবই সিম্পল। আমার মনে হয় আয়োজন করতে গেলে তখন এখানে ঝামেলাটা বাধে। আমার যেটা হয় যে সবাই করে, বা আমার ছোট বোনটা অনেক এক্সাইটেড থাকে এই জিনিসগুলো নিয়ে, এই জন্য আমিও ওর সাথে সারা দিয়ে এই ব্যাপারগুলোতে যাই। বা ছোটবেলায় একটা সময় আমিও, আমার ভিতরে ভয়ঙ্কর রকমের এক্সাইটমেন্ট কাজ করতো যে মা দিবস, আজকের দিনটা, আজকে এই আজকে হ্যাঁ। কিন্তু এখন ফিল করি আসলে ঠিক আছে এই দিনগুলো দরকার, কিন্তু এভরিডে ইজ স্পেশাল, বিকজ মানে মা আছে, এটাই তো বড় ব্যাপার। একদম। মায়ের কাছ থেকে পাওয়া সব থেকে বড় গিফট কি ছিল, বা সব থেকে গুরুত্বপূর্ণ বা বিশেষ বলে মনে হয়েছে এরকম কোনো গিফট আছে? মার একটা মজার বিষয় হচ্ছে সে আমাকে বোঝে ভয়ঙ্করভাবে, আমার প্রয়োজনটা বোঝে। আমার ছোটবেলা থেকেই এক্সপেন্সিভ গিফট বা খুবই ডিফারেন্ট কিছু দিলে মানে এগুলোতে আমি আনকমফোর্টেবল। হ্যাঁ, কারণ আপনি এখন হঠাৎ করে আমাকে খুব দামি একটা ঘড়ি দিয়ে দিলেন, হ্যাঁ, একটা একটা বা আপনি আমাকে খুব দামি একটা কিছু দিয়ে দিলেন, এটার একটা মজা আছে যে হ্যাঁ ইটস গুড, বাট দেখা গেল যে আমার একটা ব্যাগ দরকার, হ্যাঁ, প্রয়োজনটা অন্যখানে, বা আমার একটা চিরুনি দরকার। আচ্ছা। বা ধরেন আমার 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 একটা কলম দরকার, শুটিং এ যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে আমি একটা রেগুলার পেন ইউজ করি, একটা ভালো কলম হলে জিনিসটা দেখতে ভালো লাগতো। উনি কিভাবে যেন ওই প্রয়োজনটা বুঝে ঠিক ওই জিনিসটাই ওই সময় দেয়। বাহ। হ্যাঁ, তো যেটা হয় যে এটা মানে ইট ফিলস সো গুড, যখন যেটা প্রয়োজন হয় আমি বলিও না, কিন্তু কিভাবে যেন উনি ওইটাই অ্যারেঞ্জ করে ওই জিনিসটাই আমাকে গিফট করে। হ্যাঁ, আপনার তো একটি পরিচয় আছে, সেটা হচ্ছে অভিনেত্রী নীলা ইসলাম, এবং আরো একটি পরিচয় হচ্ছে আরশ খানের মা। তো কোন পরিচয়টা দিলে বেশি ভালো লাগে? মিডিয়াতে তো অনেকেই মানে অনেকদিন ধরেই আপনার মানে অনেকেই জানতো না যে আরশ খানের মা আপনি, প্রথমে তো আসলে অভিনেত্রীই ছিলেন। তো কোন পরিচয়টাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আরশ খানের মা। একই সাথে তো স্ক্রিন শেয়ার করা হয়েছে বলছিলেন, প্রথম দিকে তো কাজ করতে খুব একটা কমফোর্টেবল ছিল না, তারপরে হ্যাঁ মানে মা কি শিখিয়ে দেন কোন একটা জায়গায় ভুল হলে সেটা ধরিয়ে দেওয়া, বা এই ব্যাপারটা এইভাবে করা যায়, আলোচনা করে করে দেন হচ্ছে গিয়ে আমরা ব্যাপারগুলো সর্ট আউট করি। কারণ মার সাথে আমি পর্যন্ত যে কটা নাটক করেছি এর ভিতরে কয়েকটা আমার নিজেরও গল্প ছিল। যেহেতু নিজের গল্প ছিল সেহেতু আমি ক্যারেক্টারটা জানতাম যে ক্যারেক্টারটা লেয়ার এটা হবে। হ্যাঁ, তখন গিয়ে তার সাথে আলোচনা করতাম, শেয়ারিং হয় আর কি, মানে আলোচনাটা বড় শেয়ারিং হয়। এবং আমার যে ক্যারেক্টারটা ও নিজেই তৈরি করে এবং সে এসে আমাকে সুন্দর করে বোঝায়, আম্মু এটা এইভাবে করবা, এইভাবে করবা, এইভাবে করবা। ও কিন্তু এই দিক থেকে আমাকে অনেক হেল্প করে, শুধু ওই নাটকে না, অন্য যদি কোনো নাটক হয় ওকে আমি এসে জিজ্ঞেস করি, বাবা ক্যারেক্টার এটা আমি কি পরবো বা কিভাবে, সে আমাকে বোঝায় যে আম্মু এই শাড়িগুলো পরো, এইভাবে করো। আচ্ছা, এখন আমি কিন্তু ওর কাছ থেকে হেল্প নেই এখন। অবশ্যই। আচ্ছা, একজন অভিনেত্রীর জায়গা থেকে জানতে চাইবো যে এখন তো বর্তমান প্রজন্মে অনেক ছেলে মেয়ে কাজ করছে, আরশ খান একজন অভিনেতা হিসেবে কোন জায়গাতে আলাদা? মানুষের পাশে থাকা একটা ব্যাপার, যে কে একটা বিপদে পড়ছে, ও একজন হিরো, সে ওখানে না গেলেও পারতো, যে তাকে বিপদে পড়ছে তাকে আমার হেল্প করতে হবে দরকার নেই, চলে আসতে পারতো, কিন্তু এই কাজটা ও কখনো করে না। আচ্ছা, ও দরকার হলে শুটিং প্যাক আপ করে সে কাজটা শেষ করে তারপরে সে শুটিং করবে। আবেগ দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় সেখানে তো মান অভিমানের বিষয়টা থাকে, মানে মা কি খুব অভিমানী? হ্যাঁ, সে তো শিল্পী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিল্পীদের এই গুণটা ইমোশন বেশি থাকে, ইমোশনস না থাকলে আসলে শিল্পী হওয়া পসিবল না। আমার মা, আমার বোন, আমি নিজেও, আমাদের ভিতরে এই ব্যাপারটা হয়, কিন্তু আমরা আসলে
জায়গাটাকে বাড়াই না। হুম কেউ না কেউ গিয়ে জিনিসটাকে নর্মাল করে ফেলি। কারণ আমি তো আমার আমার মা প্রয়োজন, আমার বোন প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন, তেমনি তাদের বেলাও সেম। তো রাগ করে যদি খুব বেশি কিছু করে ফেলি, এটার তো অল্টারনেটিভ নাই। না হ্যাঁ, মায়ের তো অল্টারনেটিভ আর কেউ হচ্ছে এটার প্রক্সিটা অন্য কেউ দিতে পারবে না, বা এটা তো সম্ভবই না পৃথিবীতে। তো যেহেতু এটার কোনো অল্টারনেটিভ নাই, এই জন্য আমাদের মনে হয় এই টুকটাক মানবিমান এটা হবেই। এই জিনিসটাকে না বাড়িয়ে যত ফাস্ট এটাকে আবার সলভ করে ফেলা যায়। হ্যাঁ, আর সলভের যেগুলো মজা হয়, সলভগুলোর সময় আমরা যেটা করি, হয়তো কোনো রেস্টুরেন্টে চলে যাই, আচ্ছা হ্যাঁ, বা হয়তো বা মুভি দেখতে চলে যাই, মানে একসাথে একটা গুড টাইম বা কোয়ালিটি কিছু টাইম একটা করি, স্পেন্ড করা। কিছু একটা করে ওটা ওটা হচ্ছে দেখা গেল যে আমি একটা কিছু ভুল করেছি আর মা এটার জন্য তার মন খারাপ, তখন ওই প্রেশারটা আমার উপর আসে। আচ্ছা এরপর যেটা হয় যে মা একটা কিছু করলো, হ্যাঁ, তখন আবার সে প্রেশারটা নেয়। যখন সে একটা ভালো কিছু রান্না করে, বা সে বলে যে শোনো আমি বাইরে থেকে খাবার অর্ডার করলাম, আজকে কি খাওয়া, মানে বা বলে যে চলো বাইরে যাবো। অ্যাপ্রোচিটাকে এক্সপ্রেস করে আর কি। আচ্ছা মানে ওটা মুখে ছোট সরি একটা- বলা হয় ছোট না, একটা- কিন্তু ছোট একটা- না, অ্যাক্টিভিটিস সরি বলা গুলো হয়, দিয়ে। সরি বলা হয়, হ্যাঁ, কিন্তু ওই ফাইন থাকে একটা, আচ্ছা একটা ফাইন থাকে। এটা এটা ও কোনো আবার fixed হয়তো amount নেই। কোনো ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি হইছে, খুব মেজাজ দেখালো, হ্যাঁ হ্যাঁ যার সময় দরজাটা ধাম করে বন্ধ করে দিয়ে চলে গেল, রুমে চলে গেল, যে খুব বেশি হলে 10 মিনিট, আচ্ছা তারপরে মেসেজ আসতে শুরু হয়েছে আমার মোবাইলে। আচ্ছা বর্তমান সময়ে অনেক তরুণী ক্রাশ হচ্ছে আরশ খান। তো কোনো তরুণী কি আপনার কাছে এসেছে বা বলেছে যে তাই সে আরশ খানকে বিয়ে করতে যায় বা পছন্দ করে? না, এটা বলেনি, তবে সবাই আমাকে মা বলে, সবাই আমাকে Safe মা side এ বলে থাকে এবং সবাই। আমাকে এতটাই কেয়ার করে, হ্যাঁ হ্যাঁ আমি মানে বুঝি না কি করব, সবার সাথেই ভালো আবার একটা সম্পর্ক। আচ্ছা ছেলে হিসেবে প্রথমে আপনি হচ্ছে আরশ খানকে দেখেছেন, তারপরে গিয়ে দেখেছেন একজন অভিনেতা হিসেবে। অভিনেতা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? হ্যাঁ, মানে অভিনেতা হওয়ার পরও দায়িত্বটা অনেক বেড়ে গেছে, এবং সে এখন অনেক কিছু বোঝে। আগে যেমন অনেক বড় বড় স্বপ্ন দেখতো, সেগুলো বাস্তবায়ন করতে পারতো না, আচ্ছা এখন স্বপ্ন দেখে বাস্তবায়নও করে। আরশের কোন দিকটা সব থেকে বেশি পছন্দ বা কোনটাকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করেন আর কোনটাকে আসলে পছন্দ করেন না? ওর রাগ বেশি, সব গোপন তথ্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। ওর রাগ মানে এত বেশি, ও রাগটাকে অনেক সময় কন্ট্রোল করতে পারে না, আচ্ছা। এটাকে আমি ভয় পাই। আর তাছাড়া বাকি সবই ভালো। সব ভালো। হুম আচ্ছা আর মানে বিয়ে শাদী নিয়ে কোনো পরিকল্পনা আছে আরশের? মানে আপনি কি ভাবছেন? ওইটা এখনো ভাবি নাই, আর যখন ভাববো তখন বিশাল করে ভাববো, তখন সবাইকে জানাই এমন ভাববো। থাকে না যে আমাদের যারা আজকে দেখছেন আমাদের এই দিন প্রতিদিনের আয়োজন, অনেক তরুণী আছেন যারা হয়তো আরশ খানকে পছন্দ করেন, হয়তো কেন পছন্দ করেন। কোন কোয়ালিটির মেয়ে আপনি আসলে প্রেফার করবেন নিজের ছেলের জন্য? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার মনে হয় সব থেকে ইজিয়েস্ট অ্যান্সার হচ্ছে নো কমেন্টস। যখন হবে হ্যাঁ। তখন তো আমি আমার পছন্দ আসলে কিছু যাবে আসবে না, কেন বিয়ে শাদিতে আল্লাহ তো নিজের থেকে এটা করছে, তখন সেইভাবে জুড়ি মিলাই রাখছে, যখন হয়ে যাবে তখন সবাই দেখবে। দুজনের ভালো থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমার একটাই চাওয়া, আমার ছেলে সুখী হোক। হুম এখন সে যদি কাউকে ভালোবেসে বিয়ে করে, বা আমি নিজে কাউকে পছন্দ করে দেই, যেই হোক আমার ছেলের সুখ নিয়ে কথা আমার। আচ্ছা এই প্রেম ভালোবাসার যে বিষয়টা বা কারোর প্রতি ভালো লাগা কাজ করলো, সেটা কি মায়ের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শেয়ার ও তো করতো, আমার নাম্বার দিয়ে আসতো। ছোটবেলা যত মেয়ে ওর কাছে নাম্বার দিত, ও তো লম্বা ছিল, হ্যাঁ হ্যাঁ সবাই ভাবতো ছেলে অনেক বড়, বড়। মেয়েরা নাম্বার যেত, সুন্দর করে আমার নাম্বার দিয়ে আসতো, আমি ধরতাম, কেউ কথা বলতো, কেউ ভয় কেটে দিত। মাকে অনেক কথা আমাদের বলে হয়ে মানে বলা হয়ে ওঠে না, তো সে জায়গাতে এমন কোনো কথা আছে যেটা আজকে বলতে চান মাকে? আমরা মানুষ তো আসলে কেউই সারা জীবন বাঁচবো না। হ্যাঁ, একটা সময় আসবে যখন আমি মরে যাব, আপনি মরে যাবেন, মা তুমিও হয়তো বা থাকবা না, কিন্তু কে কার আগে যাব এটা তো কেউই জানি না। তো ওখান থেকে আমার মনে হয় যে ফিট থাকাটা খুবই জরুরি, হেলদি থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, কারণ আমি চাই যে ধরো আমি আগে চলে যাই বা তুমি আগে চলে যাও,
অ্যাটলিস্ট অতদিন সময়টা আমাকে দিও যেন আমি কিছু করতে পারি তোমার জন্য। হ্যাঁ, এমন যদি হয় যে ধরো তুমি আনফিটভাবে আছো, তুমি ঠিকভাবে নিজের কেয়ার করছো না, তুমি লাইফস্টাইলটা গুড মেনটেন করছো না, তুমি ভুল সময় ঘুমাচ্ছ, ভুল সময় খাচ্ছ, এটাতে যদি কিছু হয়ে যায় তখন আমি সারা জীবন আফসোসটা রয়ে যাবে যে আমি কিছু করতে পারিনি। কালকে থেকে জিমে যাব। আমাকে অ্যাটলিস্ট ওই সময়টুকু দিও। হ্যাঁ সেটাই, ওই সময়টুকু আমরা দিও সবসময় যেন আমাদের আমি এটাই কিছু চাওয়া যে করতে মা পারি। আমাদের পাশে সবসময় থাকুক। একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা রইল এবং সবশেষে মা দিবসের আরো একবার শুভেচ্ছা। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের কিছু বলার থাকে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবার মাকে সবাই ভালোবাসুক, এটাই আমার চাওয়া। আমার কাছে মনে হয় মা হচ্ছে কেউ ভুলভাবে নেবেন না, হ্যাঁ আমি একদমই আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি, মা হচ্ছে এক জমির মতো, হ্যাঁ। তো আর সন্তানরা হচ্ছে কৃষক, হ্যাঁ। সো আপনি হয়তোবা ভাববেন যে আমি টাকার জন্য দৌড়াই, আমি হচ্ছে গিয়ে প্রেমের জন্য দৌড়াই, আমি আমার ব্যক্তিগত জীবনের জন্য দৌড়াই, নিজে ভালো থাকার জন্য দৌড়াই, কিন্তু একজন কৃষক কিন্তু তখনই অনেক বেশি সাকসেসফুল যখন জমিটা অনেক বেশি উর্বর, এখানে অনেক বেশি ফসল থাকে। সো বাবা মাদের বিষয়টা এরকম যে এই জমিতে আপনি কতটুকু পরিশ্রম দিবেন, কতটুকু কেয়ার দিবেন, কতটুকু ভালোবাসা দিবেন, এটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু ভালো থাকবেন। আপনি ভাববেন যে আচ্ছা ঠিক আছে আমি এটাকে একটু সাইডে রেখে অন্য কিছু করে আসি, এটা তো আছেই, তখন কিন্তু আপনার ফসল ভালো হবে না, হ্যাঁ দিন শেষে আপনিই কিন্তু ঠকবেন। তো বাবা মাকে ঠকানো মানে হচ্ছে নিজেকে ঠকানো, নিজেকে ঠকানোর কোনো মানে হয় না। সো এক্স্যাক্ট জায়গাটাতে, ঠিক জায়গাটাতে কোথায় পরিশ্রমটা দেওয়া উচিত সেটা ভেবে ওখানে আমার মনে হয় যে আপনারা ওই 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 জায়গাগুলোতে মনোযোগ দেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার 110, বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।